টা তার ছোট বোনকে যে ইপটিজিং করতেছে, এইটা কিন্তু আপনার নতুন না, অনেকদিন ধরে এই ইপটিজিংটা হয়ে আসছে। তো আমার কাছে আসে যে, কারণ আমার তো মোবাইল নাম্বার সব জায়গাতে দেওয়া আছে। আসার পরে আমি তার সঙ্গে প্রবলেমটা দেয়, আমি কথা বলি। এটা হলো ঘটনা আগের দিন, এবং আগের দিন ঘটনা বলার পরে সে বাড়িতে যায়। বাড়িতে গেলে পরে তার একটা সমস্যা হয়। তখন আমি ওখানে আপনার পুলিশ পাঠাই। পুলিশ পাঠাইলে পরে তারা বলছে যে তুমি পুলিশ ডেকে আনছো কেন। তার বাবাকে মারপিট করে এবং বলে যে তখন আমাকে ফোন করে আবার বলো কি যে স্যার এই ইয়ে আসছে, পুলিশ আসছে, এখন তো ঝামেলা যেটা হচ্ছে আপনি পুলিশ ফেরত নিয়ে যান, আমরা আগামীকাল তাদেরকে নিয়ে থানায় যে এটা মিটমাট করবো। তা এই কথা বলছে, তা পুলিশ চলে আসছে। তো পরের দিন আপনার ও মামলা করতে আসছে। এটা হলো যে 12টা 6 মিনিটে আমাকে যখন প্রথম কল দেয়, আমি ওকে ব্রিফ করে দিলাম যে কীভাবে মামলা করতে হবে। তো মামলা হয়ে গেল, তখন বলে কি যে আপনার মামলা নিচ্ছে না। তো আমি গেলাম, বলে যে মামলা নিচ্ছে না কেন, বলে ওর বাবা মা তো আসে নাই। তা আমি বললাম যে আমি ওর বাবা মা, এবার লেখেন। আমি মামলাটা করাই দিলাম, কারণ পুলিশ তো আপনার মামলা কেন নিচ্ছে না, কারণ ওইখানে যে পার্টির এগেনস্ট, ওই যে বারবার বলতেছে বিএনপি তাদের কাছে, ওইখানে কিন্তু আপনার পুলিশ দুর্বল, এই কারণে হয়তো তারাও নিতে চাচ্ছে না। যাই হোক, এটা মামলা করানো হয়েছে। মামলা করানোর পরে যে পুলিশ পাঠানো হয়েছে, এখানে কিন্তু আপনার জাস্ট প্ল্যানিংটা শুরু হয়ে গেল। ওরা এরকম পুলিশ পাঠাইছে যে পুলিশ এই মেয়ের পক্ষে না, ওরা যা ইচ্ছে তাই করতে পারে। ওই পুলিশ ওখানে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এই পুলিশ কিন্তু পুলিশের সামনেই ওকে মারছে, মারপিট করছে। আমাকে বারবার বলতেছে স্যার আমি কি করবো, মারতেছে, সিচুয়েশন ডিটেরিয়েট করছে। এখন দেখলাম যে মেরে ফেলবে, সাথে সাথে আমি না, এর ভিতরে ও লাইভে চলে আসলো, ওইখানেই লাইভে চলে আসলো। পরে সবাই জানলো। এর আগের দিন কিন্তু সে বৈষম্যবৃদ্ধি তাদের যে অফিস, ওখানে আসছিল এই ঘটনার জন্য। এখন এখান থেকে বৈষম্যবৃদ্ধি তারা তাকে রেসপন্ড করছে কিনা আমার জানা নাই। তারা যদি রেসপন্ড করতো তাহলে হয়তো তারা এই সিচুয়েশনটার আগেই হ্যান্ডেল করতে পারতো, কিন্তু তারা এটার ভিতরে ঢোকে নাই। অর্থাৎ তাকে মামলা দেওয়া, নেওয়া, প্লাস পুলিশ পাঠানো, সবগুলোই আমি ডিল করেছি। ওইখানে যখন আপনার এই ঘটনাটা ঘটলো, তখন আমি দেখলাম যে না, এই পুলিশ দিয়ে একে বাঁচানো যাবে না। তখন আমি সেকেন্ড অফিসারকে বললাম যে আপনি একটা স্পেশাল টিম নিয়ে যান। তো উনি বললো স্যার আমাকে তো স্পেশাল টিম না, ওসি তো একটা টিম নিয়ে অলরেডি বেরোয় গেছে। মানে এটা হলো একটা প্ল্যানিং, যাতে ফোর্স না পায়। তারপর আমি কয়জন দিছে, বলে যে স্যার আমি তো 5জন পাইছি, একজন ড্রাইভার আর আমি আর 3জন, আমাদের তো বুলেট প্রুফ জ্যাকেটও নাই। আমি বললাম ঠিক আছে, যে আপনারা মুভ করেন, কারণ ওদিকে ক্রাইসিস হচ্ছে, মারতেছে। তো ওরা মুভ করলো, মুভ করার ভিতরে ওরা যেতে যেতে আমি দেখলাম যে না, এটা তো সমস্যা হয়ে যাচ্ছে। তখন আমি আমার যে স্পেশাল একটা টিম আছে যারা প্রোটেকশন টিম দেয়, ওদেরকে, এটা আমার একটা কোড আছে, ওরা SS07, ওদেরকে বললাম যে তোমরা কোথায় আছে, বলো শঙ্কর পাশা। ওদেরকে বললাম, ওরা ইমিডিয়েটলি ওখানে গেল। ওখানে যাওয়ার পরে ওরা মোটামুটি আপনার সিচুয়েশন তাদের নিয়ন্ত্রণ নিয়ে এখান থেকে যিনি অফিসার গেছেন, ওনাকে আমি 2টা রিকোয়ারমেন্ট বলেছি, যে আপনার আসামি ইপটিজিং করেছে তাকে ধরবেন, তাকে ধরে আপনি নিয়ে আসবেন। ওইখানে তাকে উঠানোর পরেই হলো যে 250 মানে 400-500 লোক জড়ো হয়ে গেছে। আর আমার ওখানে সিকিউরিটির লোক যারা আছে তারা বারবার বলতেছে যে স্যার আপনারা কোথায়, আপনার পাঠান, এই করতেছে। এক সময় এই যিনি সেকেন্ড অফিসার, উনি বলতেছে যে স্যার আমরা তো ঠেকাইতে পারতেছি না, আপনি স্যার একটু ফোর্স পাঠান। এদিকে পুলিশ পাঠাচ্ছে না। আমি তখন আর্মিকে ফোন দিলাম, আর সেনাবাহিনী চলে আসছে। সেনাবাহিনী যখন চলে আসছে তখন আমার আসলে আই ওয়াজ আউট অফ ইট। তখন আমি বললাম যে ভাই, মানে এখন কেন, এখন তো আমার মানে সিচুয়েশন আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে, মানে বৈষম্যবিদ্যুৎ আসছে, অন্যরা আসছে, আমাদের ইয়ে হয়ে গেছে, আর্মি আসছে, র্যাব আসছে, ওই অতিরিক্ত পুলিশ আসছে, তারপরে ওসি সাহেব আসছে। তখন আমি বললাম যে আপনি তো আশেপাশে ছিলেন, আপনি আসলেন না কেন? তো বলে যে আমার তো এই ছিলাম। তার মানে এইটা তো আপনার গুরুত্বপূর্ণ হতে পারে না, কারণ ইন্টারনাল প্ল্যানিং আমার কাছে ইনফরমেশন আসছে। তাদের উদ্দেশ্য ছিল, যেহেতু আমি একটা ভালো কাজ করতেছি এবং আমার গ্রাউন্ড লেভেল, রুট লেভেলে আমার পরিচিতিটা আছে এবং আমার ক্লিন ইমেজে আমি কাজ করতেছি এবং আমি কোনো পলিটিক্যাল ব্যানার নিয়ে আগাচ্ছি না, বাট আমার আপনার ধরেন কাজের ধর্ম অনুযায়ী লোকজন আমার কাছে আসে। তো এইটা হয়তো আমি জানি না, যারা রাজনীতি করেন, আমি কোনো দল বলবো না, যারাই করেন হয়তো কারোর কাছে এই জিনিসটা খারাপ লেগেছে। এবং
তারা এই ঘটনাটাকে এমনভাবে প্ল্যান করছে, যেহেতু আমি এই সচেতন সমাজ থেকে এটা একটা উদ্যোগ গ্রহণ করছি এবং এই মেয়েটার কেসটা ক্রিটিক্যাল ছিল, তখন আমি নিজে ওখানে সরাসরি যাচ্ছি। তারা দেখলো যে এই আসবেন অন গ্রাউন্ডে, আর ওখানে পুলিশ নাই, স্ট্রেংথ নাই, কাজে এই যে মব সৃষ্টি করে এখানে একটা ম্যাসাকার করে ফেলবে। দ্যাট ওয়াজ দ্য প্ল্যানিং। পরে বৈষম্য বিদ্রোহ যখন আসছে তখন দেখলাম তারা এসেই শুরুতে আপনার স্টেজে দাঁড়ায় বক্তৃতা দেওয়া শুরু করলো। এই জিনিসটা আমি পছন্দ করি নাই, কারণ বৈশাখী তাদের কাছে আগের দিন গিয়েছিল, তারা ঘটনাটা জানতো। তারা কিন্তু এই পরের দিন যে ও থানায় যাবে ইয়া করবে, বৈষম্য বিরোধীর কেউ কিন্তু তাকে সাথে নিয়ে যায় নাই, এটা আমি নিয়ে গেছি এবং শুরু থেকে আমি ছিলাম। এবং আপনারা যদি দেখেন আমি এদের প্রত্যেকের সাথে কথা বলেছি। এই যে আইন শৃঙ্খলা বাহিনী আসা, অন্যদেরকে মুভ করানো, আমি শুধু একটা সাইড পারি নাই, সেটা হলো যে আপনার পুলিশকে আনতে পারি নাই। পুলিশ এই যে আপনার যিনি সেকেন্ড অফিসার আসছেন, একটু না বললেই নয়, ইনি আমার কলেজের মানে ছোটো ভাই, একই কলেজে পড়ি, সেই জন্য হয়তো বা একটু অ্যাটাচমেন্টটা বেশি। এই জন্য কিন্তু আপনারা দেখবেন আমি ওনাকে তুমি করে বলছি ছোটো ভাই হিসেবে। তো উনি কিন্তু বলছেন যে স্যার আপনি বলছেন আমার জীবন থাকতেও আমি এটা রক্ষা করবো, এবং সে সেইটাই করছে। একদম আসামি ধরছে, গাড়িতে উঠেছে এবং প্রোটেক্ট করছে, শুধু সে আসতে পারতেছে না। আর আমার যে গ্রুপগুলো ওখানে সিকিউরিটির জন্য মুভ করছে, তারা মোটামুটি ইনিশিয়াল সামলাটা দিচ্ছে। বাই দিস টাইম আপনার ইয়া চলে আসছে, কি বলে আপনার বৈষম্য বিরোধী এরা চলে আসছে ওই যে লাইভ করার কারণে। আমার যদি ওই আপনার স্পেশাল টিম যেটা SS-07 যারা আপনার নিরাপত্তার কারণে আসছিল, এরা যদি ওই টাইমে না আসতো, প্লাস আমার অতিরিক্ত লোকজন যদি না আসতো প্রথম দিকে, তাইলে এই মবটা আরও মানে খারাপ আকার ধারণ করতো। যাক আলহামদুলিল্লাহ, যে আমি ওই যে আচরণগুলো করেছি এই জিনিসগুলো তারা নেগেটিভলি নিয়েছে, পার্সোনালি নিয়েছে, যে কারণে তারা আমাকে ট্রল করা শুরু করেছে। বাট আমি মনে করি যে এটা সাময়িকভাবে থাকবে, কারণ আসলে ওইখানে যে সিচুয়েশনটা আমি হ্যান্ডেল করেছি, এটা আসলে না হলেও ওখানে পুলিশও মারা যেতে পারতো, আমাদের লোকজনও মারা যেতে পারতো, ওই মেয়েটাও মারা যেতে পারতো। ওই মেয়ে বৈশাখ ইসলাম আপনার সব বর্ষা কিন্তু ওইখানে একবার অজ্ঞান হয়ে গেছিল, আপনারা জানেন কিনা জানি না। রাজনৈতিক আমি ধরেন এই সালতা নগরদা এই দুই উপজেলায় অনেক নেতা থাকতে আমি এটাতে গেলাম কেন? আমি আপনাকে আগেই বলছি, আমি সোশ্যাল ওয়ার্ক করতেছি এবং যারা মানুষের সমস্যা পড়ে সেগুলো ডিল করি। আপনারা ব্যানার দেখতে পারবেন, সেগুলো কিন্তু বলা আছে ক্লিয়ার কাট, এবং এটা অরাজনৈতিক সংগঠন এবং কোনো রাজনৈতিক বক্তব্য আমি কখনো দিই নাই। অর্থাৎ আমি যত জায়গাতে কর্মকাণ্ড করেছি, কেউ বলতে পারবে না যে আমি কোনো দল, পার্টি, ব্যক্তি সম্বন্ধে কোনো মন্তব্য করেছি, এটা আপনি মানে কেউ বলতে পারবে না। এমনকি আমি যখন চলাচল করি আমি কিন্তু একা এবং আমার সাথে ড্রাইভার, তাছাড়া আমার সাথে অন্য কোনো লোক থাকে না। কাজেই এখন আমি ওখানে কেন গেলাম? কারণ আমার কাছে তো বর্ষা ইসলাম তার সাহায্য চাওয়ার জন্য আসছে, আমি তো নিজের থেকে যাই নাই। এবং সে কিন্তু বৈষম্য বিরোধী তাদের যারা সিনিয়র লিডার আছে তাদের কাছেও গেছেন, তারা কিন্তু আসেন নাই। এবং এই বৈষম্য বিরোধী সিনিয়র লিডাররা পরে আসছে যখন সিচুয়েশন ব্যালেন্স হয়ে গেছে। আমি কৃতিত্ব দেই বৈষম্য বিরোধী ওই সমস্ত সদস্যের যারা আপনার আশেপাশের গ্রামে ছিল, সবাই ছুটে আসছে। এই যে ধরেন ওরা একদম শুরু থেকেই, তারা যেমন আরেকজন ছিল তার হাতে আবার বাড়ি লাগছে, আমার সাথে গেছিল আমি যখন যাই, এবং সে হাসপাতালে মনে হয় ট্রিটমেন্টের জন্য আসছে। কাজে এই লোকাল যারা বৈষম্য বিরোধী ছিল, আমি নিজেই তো বৈষম্য বিরোধী, আমি বললাম। কারণ আমি সামরিক সদস্য যারা আপনার মাঠে নামছিল 5ই আগস্টের আগে, আমি ছিলাম তাদের সাথে, আমি মানে অগ্রভাগে ছিলাম। তা আমি ধরেন এই কারণে আর ওখানে যারা কেন্দ্রীয়তে আসছে আমি আসলে তাদের কাউকে চিনি না, এইটা কারণ আমি যদি তাদেরকে এক নম্বর হলো যে আমার তখন মানে আই ওয়াজ আউট অফ ইট। সিচুয়েশনটা এমন ছিল যে এখানে মৃত্যুর ভিতরে কিন্তু আমি আসছি, যে আমি যেহেতু তাকে কথা বলছি, এবং আপনারা দেখবেন একটা আমি স্ট্যাটাস দিচ্ছি, মানে আসতেছি এবং স্ট্যাটাস দিচ্ছি ওই সিচুয়েশনে, যে আমি আজরাইলকে বলে দেবো তোর আগে যেন মৃত্যু না হয়, এটা আবেগের। বাট এখানে এটাকে আবার কেউ ধর্মীয়ভাবে টান নিচ্ছে, আমি পোস্টটা ডিলিট করে দিয়েছি যে না ঠিক আছে, একটা পজিটিভ টানে। বাট এগুলো হলো আমার সব যে একটা আমি যে দায়িত্ব নিয়েছি, দায়িত্বটা আমি খুব সম্পূর্ণভাবে আপনার সার্থকভাবে যাতে আমি সম্পন্ন করতে পারি, এই জন্য আমি কমিটমেন্ট ছিল আমার, আমি এই কমিটমেন্টটা পুরা করেছি এবং আমি কিন্তু সাকসেস হয়েছি। তো এখন আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা এই বৈষম্য বিরোধী ধরেন সিনিয়র লিডার ওখানে আসছিলেন, আমি মূলত তাদেরকে চিনি না। তো আমার দুইটা কারণে তাদের সাথে আমার এই ধরেন বোঝাবুঝি ভুল হয়েছে, এবং আমার কথাগুলোই তখন উচ্চস্বরে ছিল সবগুলাই। আপনারা দেখছেন আমি সেনা কর্মকর্তাদের সাথে কথা বলেছি, সেটাও উচ্চস্বরে।
আপনারা যদি খেয়াল করেন পরে কিন্তু আমি সাংবাদিকদেরকে আমার মানে আইন শৃঙ্খলা রিলেটেড ইস্যুতে কিন্তু আমি একটা পজিটিভ নিউজ দিয়েছি, আপনারা দেখেছেন কিনা জানি না। সাংবাদিকদেরকে বলেছি যে সেনাবাহিনী কাজ করছে ভালো, সবাইকে কিন্তু আমি প্রেস করে কথা বলেছি, কারণ ওই সময় আই ওয়াজ স্কুল, তখন আমি রিয়েল এই জিনিসটাকে আপনার ওটা কিন্তু আমি ফেসবুকে ছেড়েছি, আপনারা যদি দেখেন আমি নিজে দিয়েছি, আপনারা আমি জানি না আমি আপনাদেরকে শেয়ার করতে পারি। তা এই এরকম সিচুয়েশন যদি মানে আমি জানি না, আমি ইনভলভ না হলে হয়তো এখানে মানে পার্সোনালি যদি ইনভলভ না হতাম তাহলে হয়তো এটা অন্য রকম কিছু হয়ে যেতে পারতো, এটা আমি বুঝতে পারছি। কারণ ওখানে বৈষম্য বিরোধী আসার আগ পর্যন্ত আর পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশকে মারার এই মাঝখানের সময়টা কিন্তু আমার লোকজন ট্যাকেল দিয়েছে। এটা আমার ধরেন SS-07 যেটা আসছে ওটা ওরা আসছে ডাঙ্গি থেকে, তারা শঙ্কর পাশায় ছিল, তারা কতগুলো মোটরসাইকেল আসছে, আবার এদিকে আপনার রামনগর থেকে মুভ করেছে। কাজে এই টোটাল লোকজন কিন্তু ইনিশিয়ালি খুব ফাস্ট চলে আসছে, তারপরে আস্তে আস্তে লোক আসছে। তো আমি আপনাদের মাধ্যমে এটা বলতে চাই, যারা আমার কথায় কষ্ট পেয়েছেন আমি দুঃখ প্রকাশ করছি, এটা অনাকাঙ্ক্ষিত। আমাদের আপনার কারোর সঙ্গে কোনো শত্রুতা কিংবা বৈরিতা নাই, কারণ আমি একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কাজ করছি এবং আমার এই কর্মকাণ্ডের সময় আমি কখনোই কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক ব্যক্তি নিয়ে কোনো মন্তব্য করি নাই, এটা কম বেশি সবাই জানেন। আর যদি কোনো রাজনৈতিক দলের নাম চলে আসে, এটা কিন্তু বর্ষার মুখ দিয়ে যেটা বলেছে ওইটার রেফারেন্স হয়তো আসতে পারে, তাছাড়া আর কিছুই না। ধন্যবাদ আপনাদের।